নমস্কার। সকল রাষ্ট্রবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ আমাদের সাথে আজকে আছেন মজুমদার মহাশয়, রিসেন্ট ট্রেন্ড ইন ইন্ডিয়াস ফরেন পলিসি। আমি অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদার মহাশয়কে অনুরোধ করব আজকে আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে প্রথমেই সাধুবাদ জানাই তাদের এই নিরন্তর প্রয়াসের জন্য। বিভিন্ন বিষয়ে আলোচনা, বিভিন্ন বিষয়ে এই ধরনের সেমিনার বা এই ধরনের বক্তৃতা অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমি শ্রোতৃবর্গকেও জানাই আমার সাধুবাদ। তার কারণ এই নিদারুণ গ্রীষ্মের সন্ধ্যায় যারা এই আলোচনায় অংশ নিতে সমবেত হয়েছেন তাদের প্রত্যেকেই বিশেষভাবে অভিনন্দনযোগ্য। আজকের যে আলোচনার বিষয়টি ঠিক করে দেওয়া হয়েছে চর্চা কেন্দ্রের তরফে, সেটা হচ্ছে ভারতীয় বিদেশ নীতির সাম্প্রতিক ধারা। এই সম্পর্কিত বিষয়ে ইতিমধ্যে যারা আমার কিছু লেখা পড়েছেন বা ইতিপূর্বে যেসব বক্তব্য আমি কোথাও রেখেছি সেসব যারা শুনেছেন, তাদের কাছে কোথাও কোথাও আজকের যে বিশ্লেষণ সেক্ষেত্রে কোনো কোনো পুনরুক্তি হতেও পারে, এবং আমার পুরনো বিশ্লেষণ থেকে যেহেতু আমি সরে আসিনি সেহেতু কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে আমি যে কথা আগে বলেছি সে কথা আবারও বলছি। তবে আমি চেষ্টা করছি আজকের যে এই বক্তব্য, আজকের যে বিশ্লেষণ, তাতে মূলত আমি ভারতীয় বিদেশ নীতি একটা মধ্যবাদের বিবর্তন হিসেবে তুলে ধরার চেষ্টা করব। এখন মধ্যবাদ কি, যেটাকে আলোচনা করতে গেলে প্রথমেই চট করে মনে হতে পারে যে আমরা বোধহয় জোট নিরপেক্ষতা বা নির্জোট আন্দোলনের কথা বলছি, কিন্তু মধ্যবাদ তা নয়। জোট নিরপেক্ষতা মধ্যবাদের একটা বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু সাধারণভাবে মধ্যবাদ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে দুই চরম অবস্থানের মধ্যবর্তী কোনো একটা অবস্থান। তার অর্থ এই নয় যে দুই চরম অবস্থানের থেকে যে মধ্যবর্তী অবস্থানটা হবে তা সমদূরত্বে, অর্থাৎ কখনো কোনো একটা অবস্থানের দিকে আমরা ঝুঁকতেই পারি। সুতরাং এটাকে আমরা বলতে পারি একটা ক্রিয়ামূলক মধ্যবাদ বা ফাংশনাল সেন্ট্রিজম, যেখানে একটা অবস্থান এরকম ভাবে থাকে বিদেশ নীতির যে আমরা কখনোই কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই কোনো একটা চরম পন্থা দিকে আমরা ঝুঁকি না। কিন্তু এই দুই চরম অবস্থানের মধ্যে যে বিস্তৃত পরিসর আছে, সেই বিস্তৃত পরিসরের মধ্যে আমাদের অবস্থান পরিবর্তনের কিন্তু একটা স্কোপ বা একটা পরিসর থেকে যায়। সুতরাং মোটামুটি ভাবে আমরা বিদেশ নীতিকে যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে প্রত্যেকটা দেশের বিদেশ নীতি তার কিছু কমন কিছু গোল থাকে, কিছু অভিষ্ট লক্ষ্য থাকে, কিন্তু সেই লক্ষ্যগুলো সাধারণ হলেও এক একটা দেশের বিদেশ নীতি এক এক রকম হয়ে দাঁড়ায়। তার কারণ তাদের নিজস্ব কিছু কিছু বিষয়ের উপর বলা চলে তাদের নিজস্ব ঝোঁক বা প্রবণতা, এবং এখানে ভৌগোলিক কিছু ব্যাপার থাকে, এখানে অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে, সামরিক শক্তি ইত্যাদি কতটা, সে ব্যাপারটাও এর মধ্যে গ্রহণযোগ্য। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা দেশের কোথাও একটা গিয়ে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকে, এবং এই দার্শনিক দৃষ্টিভঙ্গিটা মোটামুটি ভাবে ভারতের ক্ষেত্রে যেভাবে আমি ব্যাপারটাকে দেখতে চাই বা ব্যাপারটাকে বলতে চাইছি, সেটা একটা ক্রিয়ামূলক একটা মধ্যবাদের বিভিন্ন রূপ আমরা পর্যায়ক্রমে ভারতের বিদেশ নীতিতে দেখতে পেয়েছি। এবং এর মানে সত্যি কথা বলতে কি, অরিজিন যদি খুঁজতে হয় তাহলে সেই অরিজিন বা উৎপত্তি আমরা সিদ্ধার্থ গৌতম বুদ্ধের যে মধ্যম মার্গ বা মধ্যম পন্থা, সেখান থেকে আমরা ভাবতে পারি।
তার অর্থ এই নয় যে মধ্যম মার্গ সরাসরি ভারতের বিদেশ নীতিকে প্রভাবিত করেছে, কিন্তু এমন একটা ধারণা, দার্শনিক ধারণা ভারতীয় ভূখণ্ডে দীর্ঘ সময় ধরে প্রবহমান, এবং তা আমাদের ধ্যান ধারণাকে খানিকটা যে প্রভাবিত করেছে তাতে সন্দেহ নেই। এর অর্থ এই নয় যে শুধুমাত্র মধ্যম মার্গই এমন একটা ধারণা যা আমাদের বিদেশ নীতিকে প্রভাবিত করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ধারণা, বিভিন্ন ধরনের তত্ত্ব বিদেশ নীতিকে স্বাভাবিকভাবেই প্রভাবিত করেছে। বিদেশ নীতি একটা চলমান, একটা ঘটমান, একটা প্রক্রিয়া। সুতরাং সে কোথাও এক জায়গায় থেমে থাকে না, বা কোনো একটা মাত্র সোর্স, একটা মাত্র উৎপত্তি স্থল থেকে তার যে চলা শুরু হবে তাও নয়। সুতরাং আমরা যেটা সাধারণভাবে দেখতে পারি, এবং আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, যে একটা মধ্যম পথ বা চরম অবস্থায় এড়ানোর একটা প্রবণতা ভারতবর্ষে চিরকালই বর্তমান, এবং ভারতবর্ষের বিদেশ নীতিতেও তার একটা ছাপ আছে। এই প্রসঙ্গে বলতে গেলে স্বভাবতই ভারতের বিদেশ নীতির মূল উপজীব্য কি, বা এতদিন ধরে আমরা যে টেক্সট বইয়ে পড়ে এসেছি, সেটা সবসময় ছিল নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষতা। এবং এই জোট নিরপেক্ষতাকে আমরা কৌশল এবং ধারণা, এই দুটোর মধ্যে ভাগ করে নিতে পারি। কৌশল বলতে ঠান্ডা লড়াইয়ের সময় দ্বিমেরু বিশ্বে একদিকে সোভিয়েত ইউনিয়ন, একদিকে ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের যে সমস্ত মৈত্রী, যে সমস্ত শক্তিগুলি, যে জোট তারা গঠন করেছিল, সেই কোনো জোটেই যোগ না দিয়ে তার মধ্যবর্তী অবস্থানে থাকা একটা জোট নিরপেক্ষতা বা নির্জোট আন্দোলনের জন্ম দেয়। কিন্তু এটাকে আমরা ঠান্ডা লড়াইয়ের সময়ে একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল হিসেবে দেখতে পারি, যে কৌশলটা আয়ত্ত করা হয়েছিল, যে কৌশলটাকে গ্রহণ করা হয়েছিল এই কারণে যে আমরা যাতে কোনো এক পক্ষেরই তাবে বা তাদের নিয়ন্ত্রণাধীন হয়ে না পড়ি, এবং এর ফলে আমাদের যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা যেন পরিপূর্ণভাবে বজায় থাকে। এবং এই যে নীতি ভারতের শুরুর দিকে জওহরলাল নেহেরুর সময় থেকে যে নীতি, এবং জওহরলাল নেহেরুকে বলাই হয় নন অ্যালাইনমেন্টের প্রবক্তা হিসেবে, প্রণেতা হিসেবে, এই যে নীতি ভারত গ্রহণ করেছিল তার একটা আবেদন, তার একটা অ্যাপিল যারা নিউলি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, সদ্য সদ্য স্বাধীনতা প্রাপ্ত যে দেশগুলো ছিল, তাদের কাছে কিন্তু একটা অ্যাপিল ছিল, একটা আবেদন রেখেছিল, এবং যার জন্যই পরবর্তীকালে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা প্রসার ঘটে। সুতরাং ঠান্ডা লড়াইয়ের যে দ্বিমেরু বিশ্ব, সেখানে জোট নিরপেক্ষ আন্দোলন একটা মোটামুটি কৌশল হিসেবে দেশগুলো ব্যবহার করতে শুরু করে, এবং তাদের ধারণাই ছিল যে তারা একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম পেয়েছে, যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে সম্ভবত তাদের জাতীয় স্বার্থের কিছু কিছু উদ্দেশ্য চরিতার্থ করা সম্ভব। এটা হলো কৌশল। এবং এই কৌশলটা সাধারণভাবে বলা হয় যে ঠান্ডা লড়াই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই কৌশলের আর কোনো অর্থ নেই। কিন্তু জোট নিরপেক্ষতাকে যদি আমরা একটা ধারণা হিসেবে দেখি, এবং এই ধারণার অর্থ হলো যে কখনোই কোনো অবস্থাতেই কোনো সামরিক জোটে ভারতবর্ষ যোগ দেবে না, এবং সেটা পরিস্থিতির পরিবর্তন হতে পারে। পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে কখনো আমাদের সঙ্গী দেশ ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু তাহলেও আমরা সাধারণভাবে কিন্তু কোনো একটা সংগঠন, সেখানে সোভিয়েত ইউনিয়নের বা বর্তমান যুগে রাশিয়ার প্রাধান্য থাকতে পারে, কোনো একটা সংগঠনে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য থাকতে পারে, কিন্তু কোনো সংগঠনকেই কিন্তু আমরা কখনো সামরিক জোটের চেহারা নিতে দিইনি। এর অর্থটা হচ্ছে এই যে আমরা নন অ্যালাইন্ড ফর এভার, চিরন্তন ভাবে আমরা জোট নিরপেক্ষ, চিরন্তন ভাবে আমরা নির্জোট, এবং এই ধারণা যেটা জোট নিরপেক্ষতার ধারণা যেটা, সেটা এই মধ্যবাদেরই একটা বহিঃপ্রকাশ। সুতরাং পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের কোনো সামরিক জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। এমনকি কোথাও যদি কোনো সামরিক জোট তৈরি হওয়ার পরিস্থিতি হয়, তাহলেও ভারতের সেই সংগঠনে উপস্থিতি সেই বিশেষ সংগঠনটাকে সামরিক জোট হয়ে উঠতে দেবে না।
এই এই যে যেটা আমাদের আজকের দিনে আমরা যেটাকে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলি বা কৌশলগত অংশীদারিত্ব, এবং সেখানে অনেক সময় এটাকে নন অ্যালাইনমেন্ট 2.0 বলে অভিহিত করা হয়, এবং এই নন অ্যালাইনমেন্ট 2.0 অর্থটাও কিন্তু আবার গিয়ে সেই একই দাঁড়ায় যে আমরা কোনো একটা বিশেষ দেশ, বিশেষ গোষ্ঠী, বিশেষ কোনো ধরনের তত্ত্বের মধ্যে আমরা ঢুকে পড়তে চাচ্ছি না। আমরা যেটা করছি, আমরা একটা চিরকালীন মধ্যবর্তী অবস্থান নিচ্ছি, এবং এই মধ্যবর্তী অবস্থান যে কোনো চরমপন্থী অবস্থানের থেকে আলাদা। এবং এটাই হচ্ছে সেই মধ্যবাদ। মধ্যবাদের নানা রকম বহিঃপ্রকাশ হওয়া সম্ভব, এবং আজকের দিনেও যে সাম্প্রতিক নানা রকম পরিবর্তন এসছে ভারতীয় বিদেশ নীতিতে, যে পরিবর্তনের কথায় আমি আসবো, এই পরিবর্তনগুলোও কিন্তু মধ্যবাদকে একটা নতুন চেহারায় প্রতিষ্ঠাই দিয়েছে। মধ্যবাদের যে অবস্থান, আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে বিশ্ব শান্তির পক্ষে সহায়ক। কেন এ কথা বলছি? সেটা হচ্ছে যে কোল্ড ওয়ারের যে দিনগুলো, ঠান্ডা লড়াইয়ের যে দিনগুলো, তাতে যে জোট নিরপেক্ষ আন্দোলন, যেটাকে মধ্যবাদের একটা বহিঃপ্রকাশ বলে আমরা বলছি, সেই জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল, এবং জনপ্রিয় হওয়ার দরুন যেটা সম্ভবপর হয়েছিল সেটা হচ্ছে যে বিশ্ব আমরা সাধারণভাবে দ্বিমেরু বিশিষ্ট বললেও তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন অথবা আমেরিকার যে জোট, তা কিন্তু সীমিত হয়ে পড়েছিল। তার অর্থ হচ্ছে যে বিশ্বের একটা বৃহৎ অঞ্চল ছিল তাদের এই জোট গঠনের যে প্রয়াস তার বাইরে, কারণ তারা সবাই জোট নিরপেক্ষ ছিল, এবং এইভাবে বিশ্বের একটা বৃহৎ অংশকে জোট রাজনীতির বাইরে রাখা সম্ভবপর হয়েছিল। ঠিক তেমন ভাবে আজকের দিনেও যদি আমরা দেখি যে আজকের দিনেও ক্ষমতার সাম্য, শক্তি সাম্য প্রয়াসের একটা চেষ্টা হয়, যেমন চীনের যে উত্থান এবং তার ফলে রাশিয়ার সঙ্গে একদিকে তার মৈত্রী, অন্যদিকে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার একটা রেষারেষি বা একটা প্রতিযোগিতার যে সমস্যা, যে একটা ব্যাপার হয়ে চলেছে প্রতিনিয়ত আজকের দুনিয়ায়, সেখানেও কিন্তু আমরা দেখব যে যদি আবার এইভাবে জোটে ভাগ হয়ে যায় দুনিয়া, তাহলে সংঘাত বা সংঘর্ষের সম্ভাবনা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু মধ্যবাদ, যেটা ভারতের ক্ষেত্রে আবারও প্রযোজ্য, আমি এইভাবে বলতে পারি যে ধরা যাক ইন্দো প্যাসিফিক অঞ্চলে আজকের দিনে যে কোয়াড গোষ্ঠী গঠিত হয়েছে, শুরুর দিকে যখন কোয়াড গঠিত হয়েছিল, যেমন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে কোয়াড প্লাস অর্থাৎ ইসরায়েল কিংবা সাউথ কোরিয়া অথবা ভিয়েতনাম, এদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যখন আলোচনা চলছে কোয়াডে, তখন স্বাভাবিকভাবেই একটা ধারণা তৈরি হচ্ছিল যে কোয়াড হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে একটা সংগঠন। কিন্তু কোয়াডে আমরা দেখেছি যে ভারত যখন কোয়াডের সদস্য, এবং ভারতের যেহেতু কোনো জোটে যোগ দেওয়ার বিন্দুমাত্র রুচি নেই, এবং সেই ক্ষেত্রে কিন্তু কোয়াড কোনো একটা মিলিটারি অ্যালায়েন্স বা সামরিক জোট তৈরি হতে পারেনি। কোয়াডের বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে, যার মধ্যে কানেক্টিভিটি রয়েছে, যার মধ্যে ভ্যাকসিন, বিভিন্ন প্যান্ডেমিক বা অতিমারির জন্য যে সমস্ত ভ্যাকসিন তৈরি, তার ডিস্ট্রিবিউশন ইত্যাদি কোয়াডের কাজে অঙ্গীভূত হয়ে গেছে। আবার একইভাবে যদি আমরা দেখি যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটাও কিন্তু মূলত ঝোঁকটা তার নিরাপত্তা বিধানের দিকে, তার সমস্ত সদস্য রাষ্ট্রের। কিন্তু এখানেও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যারা সদস্য, তারাও কোনো রকম ভাবে এটাকে একটা নিরাপত্তার কেন্দ্রিক, সুরক্ষা কেন্দ্রিক একটা সামরিক জোট হিসেবে গড়ে তুলতে পারেনি, কারণ এখানেও ভারতের একটা সদস্য পদ রয়েছে, ভারতের প্রেজেন্স বা ভারতের উপস্থিতি রয়েছে। সুতরাং বক্তব্যটা হচ্ছে এই যে ভারতের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে সংগঠনের চরিত্র পাল্টে দিতে সহায়তা করছে, এবং এর ফলে কোথাও একটা বিশ্ব ব্যবস্থায় সমতা আনার চেষ্টা করছে। সুতরাং এই যে মধ্যবাদ,
এটা শুধুমাত্র যে জোট নিরপেক্ষ একটা আকার নেবে তা নয়, বা কৌশলগত অংশীদারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের আকার নেবে, বা যাকে মাল্টি অ্যালাইনমেন্ট বলা হচ্ছে, যে যে শব্দের প্রয়োগটা সম্ভবত ভুল, আমরা মাল্টি এনগেজমেন্ট বলতে পারি, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের কথা বলতে পারি, কিন্তু মানে পরিষ্কার যে এখানে কোনো জোট গঠনের কোনো রকমই প্রচেষ্টা নেই ভারতের ক্ষেত্রে। এবং এর ফলে কিন্তু মধ্যবাদ বিশ্বে একটা সমতা, কোথাও একটা শান্তির বাতাবরণ তৈরি করতে সহায়ক হয়ে ওঠে। ঠিক একইভাবে মধ্যবাদ আর্থিক উন্নয়নেরও সহায়ক, কারণ আর্থিক উন্নয়নের ক্ষেত্রে যখন আমরা দেখি যে আজকের দুনিয়ায় সিকিউরিটি, নিরাপত্তার যে ট্র্যাজেক্টরি বা গতিপথ, এবং অর্থনৈতিক যে ট্র্যাজেক্টরি বা গতিপথ, সুতরাং তাদের মধ্যে কোথাও একটা যোগসূত্র স্থাপন হয়ে যাচ্ছে। এবং আজকের দুনিয়ায় ওয়েপনাইজেশন অফ ট্রেড বা ওয়েপনাইজেশন অফ ইকোনমিক্স ইত্যাদি কথা বলা হচ্ছে, যেন অর্থনীতি বা বাণিজ্যের একটা সশস্ত্রীকরণ করছে। এর অর্থ হলো যে স্যাংশনস বা বিভিন্ন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে রাজনৈতিক অভীষ্ট কিন্তু উদ্ধার করা আজকের দিনে সম্ভব। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এই যে মধ্যবাদ, এটা স্বাভাবিকভাবেই এই সিকিউরিটি ট্র্যাজেক্টরি বা নিরাপত্তা বা সুরক্ষার গতিপথ এবং ইকোনমিক ট্র্যাজেক্টরি বা অর্থনৈতিক গতিপথ, এই দুটোর মধ্যে কিন্তু একটা ভাগ করতে সক্ষম, এবং যার ফলে যেখানে নিজের স্বার্থ পরিপূর্ণ হচ্ছে, এইরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষ কিন্তু এই দুটো গতিপথের মধ্যে স্বচ্ছন্দে সমানভাবে বিচরণ করতে পারে। এবং কখনো কখনো দুটো গতিপথের মধ্যে কনভার্জেন্স হতে পারে, তারা একসঙ্গে মিলে যেতে পারে, কখনো তাদের মধ্যে ডাইভার্জেন্স হতে পারে, তারা পৃথক হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে যেমন আমি উদাহরণ স্বরূপ বলতে পারি, যেমন রাশিয়ার উপরে যখন বিধিনিষেধ আরোপ করা হলো পশ্চিমী দুনিয়ার তরফে, যে ইউক্রেন যুদ্ধের সময়, আহ ঠিক সেই সময়ে রাশিয়ার থেকে প্রচুর তেল কিনলো ভারত, এবং ভারত সেটাকে নিজের স্বার্থের একটা প্রয়াস বা স্বার্থ পূরণের প্রয়াস বা নিজের স্বার্থ অভিষ্ট রক্ষা করার একটা চেষ্টা হিসেবেই দুনিয়ার সামনে তুলে ধরলো। এবং এটা তখনই সম্ভব হয় যখন কোনো একটা বিশেষ জোটের সঙ্গে কোনো একটা দেশ জড়িয়ে না পড়ে। কারণ কোনো একটা বিশেষ জোটের সঙ্গে, আমি সবসময় সামরিক জোটের কথা বলছি না, কোয়ালিশন গোছের যদি কোনো কিছু দেশের সমাহার হয়, একত্রিত সমাহার হয়, সেখানেও কিন্তু মানে তাদের সঙ্গে জড়িয়ে পড়লে তাহলে মোটামুটি ভাবে একটা কালেকটিভ ডিসিশন তৈরি হয়, সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত তৈরি হয়, সেই সিদ্ধান্ত সদস্য সবাইকেই মেনে চলতে হয়। কিন্তু যাদের মধ্যবাদে অবস্থান, তারা কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাদের অবস্থান পাল্টাতে পারে। এবং যে কথা আমি বলেছিলাম যে দুটি চরম পন্থার মধ্যে যে মধ্যবর্তী অবস্থান, তার পরিসর অত্যন্ত বিস্তৃত। কখন কতটা আমরা কোন দিকে যাব না যাব, সেটা আমাদের পক্ষে স্থির করা সম্ভবপর হয়। সুতরাং এই যে মধ্যবাদের কথা আমি বলছি এতক্ষণ ধরে, এই মধ্যবাদ হচ্ছে আদর্শ, কৌশল এবং বাস্তবতার একটা মিশেল। এবং এই যে মধ্যবাদের যে প্রয়োগ, এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে রাষ্ট্রের কিছু বিদেশ নীতির মূল লক্ষ্য থাকে, সেটা নিরাপত্তা হোক, আর্থিক উন্নয়ন বা আর্থিক সমৃদ্ধি হোক, অথবা নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা অটোনমি হোক, অথবা স্ট্যাটাস বা আন্তর্জাতিক দুনিয়ায় একটা সম্মান, সেটা যদি অভিষ্ট হয়ে থাকে, এগুলোই যদি মূল অভিষ্ট হয়ে থাকে, এগুলো রক্ষা করার ক্ষেত্রে মধ্যবাদ কার্যকরী। এবং এই পথে কতগুলো আনুষঙ্গিক লক্ষ্যের জন্ম দেয়, যেগুলোকে আমরা শর্ট টার্ম গোল বা স্বল্প মেয়াদী আমরা কিছু অভিষ্টের কথা বলতে পারি, যেগুলো মূলত হচ্ছে নীতি নির্ভর, পলিসি নির্ভর। গোলটা অক্ষুণ্ণ থাকে, অভিষ্ট অক্ষুণ্ণ থাকে, কিন্তু সেই অভিষ্ট লক্ষ্য পূরণে নীতিটা পাল্টে যেতে পারে। এবং সেই কারণেই কখনো আমাদের সুরক্ষার জন্যই কখনো আমরা সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকেছি, কখনো আমরা
আমেরিকার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি, কিন্তু এগুলো শুধু হচ্ছে নীতির পরিবর্তন। মূল কোর গোল যেটা বা মূল লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য যেটা, সেটা কিন্তু একই থেকে গেছে, সেটা হচ্ছে সুরক্ষা বা নিরাপত্তা। এইভাবেই সমস্ত অন্যান্য কোর গোলকেও ব্যাখ্যা করা যায়, এবং প্রত্যেকটা কোর গোল রক্ষা করার ক্ষেত্রেই সময়ের সাথে সাথে বিভিন্ন আনুষঙ্গিক লক্ষ্য বা শর্ট টার্ম গোলস তৈরি হয়, যেগুলো বিভিন্ন ধরনের নীতি নির্ধারণের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন বা বিভিন্ন সরকার সেই সেই সময় অনুযায়ী তাদের নীতিগুলি গ্রহণ করে। সুতরাং আমরা আরো একটা বিষয় এদিকে মনে রাখার মতো, যেগুলো বিদেশ নীতি হচ্ছে আহ এমন একটা ব্যাপার যেটা শুধুমাত্র নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। কোনো একটা রাষ্ট্র নিজের মতো একটা বিদেশ নীতি প্রণয়ন করতে পারে ঠিকই, কিন্তু যখন তার সম্পর্ক অন্যান্য দেশের সাথে এবং তাদেরও নিজস্ব বিদেশ নীতি রয়েছে, সুতরাং পারস্পরিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে বা বার্গেনিং এর মধ্যে দিয়ে বিদেশ নীতির অভিষ্ট লক্ষ্যগুলো চরিতার্থ হয়, এবং তার ফলে যখন দুটো দেশের মধ্যে সম্পর্কের চড়াই উতরাই ঘটে, কোনো এক পক্ষকে সবসময় বিশেষভাবে দায়ী করা যায় না। যেমন আমাদের সঙ্গে যদি কোনো একটি দেশের XYZ যে কোনো দেশই হোক না কেন, তার সম্পর্ক যদি কোনো সময় ভালো হয় অথবা কোনো সময় খারাপ হয়, তার জন্য শুধুমাত্র ভারতীয় বিদেশ নীতিকে এক পেশে হিসেবে দায়ী করা যায় না। কারণ দুটি দেশেরই পরস্পরের বিদেশ নীতির যখন সামঞ্জস্য ঘটে, একমাত্র তখনই দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু সেই বিদেশি যে সম্পর্কগুলো আমরা গড়ে তুলি, তা যে ছাঁচের মধ্যে আবর্তিত হয়, সেই ছাঁচটাই হলো এই মধ্যবাদের ছাঁচ। সুতরাং একদিকে আমরা যেটা দেখছি যে 47 সালের পর থেকে আজ পর্যন্ত যেভাবে বিদেশ নীতি বিবর্তিত হয়েছে, সেই বিদেশ নীতির মধ্যে কিন্তু এই মধ্যবাদ ব্যাপারটা খুব পরিষ্কার ফুটে উঠেছে। এবং আজকের দিনেও মোদী সরকারের আমলে মধ্যবাদ এক নতুন চেহারায় উপস্থিত হয়েছে। কারণ মোদী সরকারও যে আমাদের নীতিগুলি, যেগুলো আমাদের পক্ষে লাভজনক বলে ঠান্ডা যুদ্ধের সময় সমাপ্তির পর যে নীতিগুলি শুরু হয়েছিল, সেগুলোকেই আরো বেশি জোরালো প্রতিষ্ঠা দিয়েছেন। এখানে আমাদের সাম্প্রতিক যে প্রবণতার কথা, সেটা আমি আগেও কোথাও বলেছি, এখানেও বলছি, যে আমরা তিনটে বিষয়ের উপর নজর দিয়ে এই ব্যাপারটাকে বুঝতে পারি। একটা হচ্ছে যে আমাদের বিদেশ নীতির বিষয়বস্তু কিভাবে কতটা পাল্টেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিদেশ নীতির স্টাইল বা শৈলী কিভাবে পাল্টেছে। 3 নম্বর হচ্ছে যে বিদেশ নীতির সাবটেক্সট বা অন্তর্নিহিত যে নির্যাস, সেটারই বা কি চেহারা হয়েছে। সুতরাং প্রথমে যদি আমরা বিষয়বস্তুর কথা বলি, বিষয়বস্তুর যদি আমরা এক কথায় বলে দিই আমাদের জাতীয় স্বার্থ পরিপূরণে আমরা আমাদের বিদেশ নীতি গ্রহণ করি, তাহলে ব্যাপারটা খুব পরিষ্কার হবে না। কারণ জাতীয় স্বার্থটা দেশের আভ্যন্তরীণ রাজনীতির একটা ফল, এবং সেইভাবেই জাতীয় স্বার্থ নির্ধারিত হয়। যে কোর গোলগুলোর কথা আমরা আগে বলছিলাম, যে সুরক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি, নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা বা অটোনমি, বা স্বয়ংভরতা, বা আন্তর্জাতিক ক্ষেত্রে স্ট্যাটাস বা প্রেস্টিজ বা সম্মান, এই সবগুলোই কিন্তু জাতীয় স্বার্থের ওতপ্রোত অংশ। এবং এইখানটায় সময়ের সাথে সাথে যত নতুন নতুন বিষয়ের উৎপত্তি হয়, এবং যেহেতু দুনিয়া সবসময় পরিবর্তনশীল, দুনিয়ায় যারা রয়েছেন যে সমস্ত অ্যাক্টরস, তাদের মধ্যে পরিবর্তন আসে, দুনিয়ার ধ্যান ধারণার মধ্যে পরিবর্তন আসে। যা আগের দিনে গ্রহণযোগ্য ছিল, তা পরবর্তীকালে হয়তো আর ততটা গ্রহণযোগ্য থাকে না, নতুন নতুন ধ্যান ধারণার জন্ম হয়। সুতরাং বিদেশ নীতির বিষয়বস্তু কিন্তু এইভাবে পাল্টে যেতে থাকে, যদিও মূল লক্ষ্যগুলো একই থাকে, কিন্তু বিষয়বস্তু পাল্টে যায়। আমি দু একটা উদাহরণ দিতে পারি তার। যেরকম ধরা যাক আজকের দিনে যদি আমরা নিউ জিওপলিটিক্স এর কথা বলি, নিউ জিওপলিটিক্স মানে আগে একরকম দুনিয়া ছিল, যেখানে আটলান্টিক ওশন বা অতলান্ত মহাসাগরের একটা বিশেষ ভূমিকা ছিল,
আজ সেই ভূমিকা কিন্তু সরে এসেছে ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের দিকে। সুতরাং যে ইন্দো প্যাসিফিক যে অঞ্চল গড়ে উঠেছে, অবশ্যই এটা একটা ভূ রাজনীতিক একটা নির্মাণ, এবং আগেও ভৌগোলিকভাবে এই অঞ্চলগুলি এইভাবেই ছিল, কিন্তু এখন তার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এবং এই প্রক্সিমিটি টু দ্য নিউ থিয়েটার্স, তার মানে হচ্ছে যে নতুন যে সমস্ত অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে বা আন্তর্জাতিক অর্থনীতির চলাচলের দিক থেকে, ভারত কিন্তু তার খুব কাছাকাছি অবস্থান করে। সুতরাং এই বিষয়বস্তু যেহেতু পাল্টে যাচ্ছে, বা আগেকার দিনে আমাদের যে অর্থনৈতিক যে সমস্ত নীতিসমূহ ছিল, এবং যেহেতু আমরা খুব একটা আহ দেশ যা আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশন বা আমদানি মোটামুটি ভাবে সেটাকে আমরা কমাতে চেষ্টা করেছি, এবং সাধারণভাবে আমরা একটা মিক্সড ইকোনমি, একটা সেলফ রিলায়েন্ট, স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভর একটা অর্থনীতি ব্যবস্থার দিকে ঝুঁকেছিলাম। সুতরাং দীর্ঘ সময় ধরে বলা চলে ঠান্ডা লড়াইয়ের সময়গুলো আমরা কিন্তু একটা আহ আমাদের যে বিদেশি অর্থনীতি ছিল তা কিন্তু ছিল বিদেশ থেকে কত সহজে আমরা বিভিন্ন ধরনের সাহায্য পেতে পারি, অ্যাসিস্ট্যান্স পেতে পারি, এইড পেতে পারি, এবং আমরা অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে মিলে একত্রিত হয়ে একটা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা একটা নয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা বা নিও আমরা গঠন করতে চেয়েছি। আমরা বিভিন্ন সময়ে ধনতান্ত্রিক যে সমস্ত উন্নত দেশগুলো ছিল তাদের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনায় এসেছি। আমরা মোটামুটি ভাবে এক ধরনের একটা বিদেশ নীতি আমরা চালিয়ে গেছি। বিশ্বায়নের যুগে অবশ্যই সেই বিদেশ নীতি আর সম্ভবপর ছিল না। সুতরাং সেখানে আমাদের ইকোনমিক যে ফরেন পলিসি তাতেও ব্যাপক পরিবর্তন এসছে। আমরা এখন এক্সপোর্ট প্রমোশনের দিকে ঝুঁকেছি, আমরা বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে আমাদের সমৃদ্ধি আনতে চাই, যার জন্য আমাদের উদারীকরণ ঘটেছে, এবং আমরা নতুন নতুন বাজার খুঁজে বেড়াচ্ছি। এবং তার ফলেই আমাদের বিদেশ নীতির সাম্প্রতিক যে ধারা তাতে কিন্তু বিদেশের অর্থনৈতিক যে সমস্ত নীতিসমূহ তা একটা খুব বড় আকার ধরে আছে, এবং তার ফলে যেরকম আমরা বিভিন্ন আঞ্চলিক যে সমস্ত সংগঠন তৈরি হচ্ছে, কখনো তাতে আলোচনায় অংশ নিচ্ছি, কখনো সেই আলোচনা আমাদের পক্ষে যদি মনে হয় যে খুব লাভজনক হচ্ছে না, যেমন আরসেপ, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, তা থেকে আমরা আলোচনা থেকে বেরিয়ে এলাম। কিন্তু বেরিয়ে আসার পরপরই আমরা কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত দেশের মোটামুটি সৌহার্দ্যের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমরা আবার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা চুক্তি সই করছি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু ভারতীয় যে বিদেশ নীতি তার মধ্যে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক যে সমস্ত ইস্যুগুলো সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দুনিয়ায়। ঠিক তেমন ভাবেই ঠান্ডা লড়াইয়ের পর যেটাকে আমরা নন ট্র্যাডিশনাল সিকিউরিটি বা অপ্রথাগত সুরক্ষার ইস্যু বলে জানি, যেমন জলবায়ু পরিবর্তন, যেমন প্যান্ডেমিক বা অতিমারি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো ঘটে চলেছে সেসব দিকেও আমাদের নজর দিতে হচ্ছে। এবং আজকের যুগে কানেক্টিভিটি বা যোগাযোগ একটা বিশেষ একটা ব্যাপার, একটা বিশেষ একটা স্থান অধিকার করে আছে। কাজেই নতুন নতুন ইস্যুস যতই উঠছে সেই সব ইস্যুস গুলোর দিকে ভারতের বিদেশ নীতিকে নজর দিতে হচ্ছে, সেই হিসেবে বিদেশ নীতিকে খাপ খাওয়াতে হচ্ছে, সেই হিসেবে বিদেশ নীতিতে যে প্রণয়ন পদ্ধতি তাতেও পরিবর্তন আসতে থাকছে। এবং আমরা যদি দেখি আরো নতুন নতুন ইস্যুস যেগুলো আজকের দিনে আসবে, যেমন সাইবার সিকিউরিটি, সাইবার নিরাপত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কৃত্রিম মেধার প্রয়োগ, এবং মহাশূন্যে আউটার স্পেসে আগামী দিনে হয়তো আমাদের চন্দ্রাভিযান এবং আগামী দিনে হয়তো স্পেস স্টেশন ইত্যাদি সমস্ত বিষয়গুলো, এবং এগুলো কোনোটাই সবসময় একাই একরকম ভাবে এবং নিজের স্বইচ্ছায় কোনো রকম বাধা ছাড়াই করা মুশকিল। অনেক সময় অন্যান্য অনেক সংগঠনের সঙ্গে এই একটা সহযোগিতা
আমাদের করতে হয়, এবং সেই সহযোগিতা তখনই সম্ভব যখন বিদেশ নীতি সেই দেশগুলোর সঙ্গে একটা সুস্থ সম্পর্ক স্থাপন করে। সুতরাং বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক রকম পরিবর্তন হচ্ছে, এবং তার সঙ্গে জুড়ে দেওয়া যায় যেটাকে আজকের দিনে সফট পাওয়ার বলে বলা হয়, যে ভারতের সংস্কৃতি, ভারতের বিভিন্ন সঙ্গীত এবং নৃত্যকলা ইত্যাদি ভারতের একটা চিরকালই, ভারতের দর্শন, ভারতের পুরনো সভ্যতা, তার একটা আবেদন বহির্বিশ্বে চিরকালই ছিল। কিন্তু আজকের দুনিয়ায় এই সফট পাওয়ারকে বিশেষ করে আরো বেশি তার প্রচার এবং তার প্রসার, এই দুটোই করার যে চেষ্টা, সেটাও সাম্প্রতিক ধারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সে বিশেষভাবে সে ইন্টারন্যাশনাল যোগা ডে হোক, বা ভারতীয় যে রিলিজিয়াস ট্যুরিজমের কথা বলা হয়, যেটা বুদ্ধিস্ট সার্কিট, বা বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাকেও এর মধ্যে ফেলা যেতে পারে, যেটা যেটা হচ্ছে আজকের এক সাম্প্রতিক ধারা, যে এইভাবে ভারতের সংস্কৃতিকে ভারত বাইরে প্রচার করার একটা দিক আমরা দেখতে পাই। সুতরাং বিষয়বস্তুর মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই এসেছে, এবং আগামী দিনেও এইভাবে বিষয়বস্তুর পরিবর্তন হতে থাকবে। দ্বিতীয় কথা হলো শৈলীতে কি ধরনের পরিবর্তন, বা স্টাইলে কি ধরনের পরিবর্তন। যেহেতু এই বিষয়বস্তুগুলো পরিবর্তিত হতে থেকেছে, সেক্ষেত্রে ভারতের বিদেশি নীতিতে খানিকটা, তার শৈলীতে খানিকটা পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক ছিল। কিন্তু তার সঙ্গে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে বিগত কিছু বছরে, বা মোদী সরকারের আমলে, প্রধানমন্ত্রীর যে যাকে বলে একটা পার্সোনাল ইনভলভমেন্ট, তার ব্যক্তিগত যে একটা তিনি জড়িয়ে থাকছেন এই সমস্ত নীতি নির্ধারণের সঙ্গে, এবং ঘন ঘন বিদেশ যাত্রা এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একটা ব্যক্তিগত স্তরে সৌহার্দ্য স্থাপন, এটা একটা ভারতীয় বিদেশ নীতির শৈলী বা স্টাইলে একটা অন্য ধরনের পরিবর্তন এনেছে। ঠিক যেমনই অন্য ধরনের পরিবর্তন এসেছে ডায়াসপোরা, বা ভারতে যারা প্রবাসীরা রয়েছেন বিদেশে, তাদের সঙ্গে একটা নতুন করে সংযোগ স্থাপন করা, এবং সেই প্রবাসীদের মাধ্যমে স্বাভাবিকভাবেই তাদের মাধ্যমে ভারতেরই সাংস্কৃতিক প্রচার বৃদ্ধি, বা তাদের মাধ্যমে অন্যান্য বিদেশি অঞ্চলগুলিতে ভারতের সফট পাওয়ার বৃদ্ধির একটা প্রচেষ্টা এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই প্রচেষ্টা আগে যে ছিল না তা নয়, কিন্তু এখন অনেক বেশি সেটাকে লক্ষ্য করা যায়। কারণ প্রধানমন্ত্রী বা আমাদের বিদেশ মন্ত্রীর বিদেশ সফরের সময় প্রায়ই একটা প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটা মিলনের একটা অনুষ্ঠান আজকের বিদেশ নীতিতে প্রায়ই দেখা যায়, এবং বিভিন্ন দেশের সঙ্গে একটা সাস্টেইনড ইন্টারাকশন আমরা দেখতে পাই, যেটা হলো যে 2+2 ডায়ালগ অথবা অ্যানুয়াল সামিট মিটিংস, যেগুলোকে মোটামুটি বিধিবদ্ধ করে ফেলা হয়েছে, যে প্রতি বছরই এরকম একটা শীর্ষ সম্মেলন ঘটবে, বা প্রতি বছরই বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অন্য দেশের বিদেশ মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন, এবং এইভাবে যেন আলোচনায় কোন রকম ছেদ না পড়ে, এবং সেটা একই সঙ্গে এইভাবে চলতে থাকে। আরেকটা কথাও ঠিক, যে ভারতের বিদেশ নীতি চিরকালই ছিল প্রধানমন্ত্রী যখন যিনি হয়েছেন তার দ্বারা নির্ধারিত, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম বাদ দিলে, যেমন যখন স্বল্প সময়ের জন্য কোনো সরকার এসেছে, যেমন মোরারজি দেশাইয়ের সরকারের সময় অবশ্যই অটল বিহারী বাজপেয়ী বিদেশ মন্ত্রী ছিলেন, বা যখন দেবে গৌড়ার সময় প্রধানমন্ত্রিত্বের সময় ইন্দর কুমার গুজরাল বিদেশ মন্ত্রী ছিলেন। কিন্তু তা বাদ দিয়ে, মানে আমরা বিশ্বনাথ প্রতাপ সিং বা চরণ সিং এদের সময়গুলো বাদ দিয়ে বলতে পারি যে সাধারণভাবে বিদেশ নীতি সবসময় কিন্তু প্রধানমন্ত্রীর বিশেষ বলা চলে প্রভাবে নিয়ন্ত্রিত হয়েছে। এবং একটা জিনিস এখানে দেখার, যে ঘন ঘন কিন্তু ভারতের বিদেশ মন্ত্রীরা পরিবর্তিত হয়েছেন। মানে প্রধানমন্ত্রীর শাসনকালে হয়তো কয়েক মাসের জন্য, বছর খানেকের জন্য কেউ কেউ কোনো রাজনীতিবিদ বিদেশ মন্ত্রী হয়েছেন, তারপর তিনি অন্য কোনো
মন্ত্রকে চলে গিয়েছেন। সুতরাং এই ধরনের স্বল্পকালীন যারা বিদেশ মন্ত্রী ছিলেন তাদের পক্ষে অধিকাংশ সময়ই একটা খুব পরিষ্কার বিদেশ নীতির ছাঁচ তৈরি করা বা আদর্শ তৈরি করা বা নতুন কোনো ইনিশিয়েটিভ উদ্যোগ নেওয়া সম্ভবপর ছিল না। আমরা মোটামুটি দেখেছি যে 5 বছর যদি কোনো বিদেশ মন্ত্রী তার কার্যকাল অতিবাহিত করে থাকেন, তো প্রথম হচ্ছেন সুষমা স্বরাজ। অবশ্যই যদি আমরা জওহরলাল নেহরুকে বাদ দিই, কারণ জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীও ছিলেন, তিনি তার বিদেশ মন্ত্রীও ছিলেন, কিন্তু তা বাদ দিয়ে সুষমা স্বরাজ কিন্তু প্রথম 5 বছর বিদেশ মন্ত্রিত্ব তার মন্ত্রক চালান এবং তার পরবর্তীকালে সুব্রমণ্যম জয়শঙ্কর, যিনি তার পরবর্তী 5 বছরে তিনি বিদেশ মন্ত্রী এবং তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট। সুতরাং খানিকটা পরিবর্তন যে বিদেশ নীতির ক্ষেত্রে আসবে, যেখানে বিদেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রী খানিকটা প্রভাব ফেলতে পারবেন, সেটা খুব পরিষ্কার হয়ে যায়। এবং যেটা আমরা দেখছি যে বিগত 5 বছরে সুব্রমণ্যম জয়শঙ্করের আমলে একটা যেটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে জয়শঙ্কর শুধুমাত্র যে বই লিখেছেন তা নয়, তার দ্য ইন্ডিয়া ওয়ে কিংবা হোয়াই ভারত ম্যাটার্স, শুধু যে তাতে তিনি ভারতের বিদেশ নীতি বা প্রায় বিভিন্ন অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে, বিভিন্ন বলা চলে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে বা রাজনৈতিক মঞ্চে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন এবং তার ফলে যেটা হয়েছে যে ভারতের বিদেশ নীতির বর্তমান সময়ে জনগণের সাথে একটা সম্পর্ক কিন্তু স্থাপিত হয়েছে, যেটা এর আগে খুব বেশি ছিল না। আজকাল বিদেশ নীতি ইউটিউবের মাধ্যমে সবসময় দেখতে পাওয়া যায় এবং বিদেশ নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয় এবং তার মধ্যে জয়শঙ্করের বক্তব্য অবশ্যই সেসব সমাজ মাধ্যমে খুঁজে পাওয়া যায়। এবার এখানে একটা কথা বলার, যে আজকের দিনে যেটা হয়েছে যে বিভিন্ন সময় জয়শঙ্কর বিভিন্ন দেশের যে আমাদের প্রতি সমালোচনা তার প্রত্যুত্তর দিয়েছেন এবং এটা জয়শঙ্করকে বেশ খানিকটা জনপ্রিয় করেছে এবং এর ফলে যেটা দাঁড়িয়েছে, আমরা যদি দেখি যে ভারতবর্ষের বিদেশ নীতি এই সময়টায় দাঁড়িয়ে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। এমনকি এমনও বলা যেতে পারে যে ভারতের বিদেশ নীতি এখন অতি উৎসাহী, অতি সক্রিয় এবং অতি সোচ্চার। এবং এই ধরনের যে একটা পরিবর্তন ভারতের বিদেশ নীতিতে সাম্প্রতিক যে প্রবণতা আমরা দেখছি, এবং এর ফলে স্বাভাবিকভাবেই ভারতের বিদেশ নীতির যে স্টাইল ছিল আগে, যে অনেকটাই সেখানে বিদেশ নীতির প্রচার তেমন ছিল না, কিন্তু আজকের দিনে সেই প্রচার কিন্তু সে শৈলীরও পরিবর্তন ঘটেছে। এই শৈলীর এই পরিবর্তন কতদিন থাকবে, অন্য কোনো বিদেশ মন্ত্রীর আমলে কি ধরনের স্টাইল থাকবে, এটা অন্য আলোচনার বিষয়। কিন্তু সাম্প্রতিক প্রবণতা হলো, এবং এটা চলতেও পারে আগামী দিনে, যে ভারতবর্ষের বিদেশ নীতি আগের চাইতে অনেকটাই বেশি ভোকাল, অনেকটাই বেশি সোচ্চার এবং বলা চলে খুব একটা সমালোচনা যদি ভারতের হয় কোনো বিষয়ে, তাহলে সেটাকে গ্রহণ করার যে ধরনের মানসিকতা ভারতবর্ষ আগে দেখিয়েছে, সেই মানসিকতা এখন ভারতবর্ষে খুব একটা দেখা যাচ্ছে না। কাজেই শৈলীতে একটা পরিবর্তন হয়েছে, সেটা স্পষ্ট। 3 নম্বর যে অংশটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে বিদেশ নীতির একটা অন্তর্নিহিত নির্যাস থাকে। সেই নির্যাস বা সাবটেক্সটে আমরা কিভাবে বিদেশ নীতিকে দেখি, এবং এইখানে একটা নির্যাসের যে একটা পরিবর্তন এসছে, সেটা খুবই সাম্প্রতিক এবং সাম্প্রতিকভাবে প্রকট হতে শুরু করেছে, যেখানে যেটা আমার মনে হয়েছে যে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস এবং ভারতবর্ষ যে নিজেই একটা বিশেষ সভ্যতা, সেই
নিদর্শন এবং তার উত্তরাধিকার সূত্রে ভারতের বর্তমান স্থান বিশ্বে নির্মিত কিংবা গৃহীত হওয়া উচিত, এরকম একটা অবস্থান আহ বর্তমানে বা সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে। তার অর্থ হচ্ছে এই যে এই ভারত, যেটাকে নিউ ইন্ডিয়া বলা হয়, যে এই নিউ ইন্ডিয়া 1947 সালের 15ই আগস্ট থেকে তার যাত্রাপথ শুরু করেনি। 1947 সালের 15ই আগস্টে এক আহ বলা চলে অনুন্নত, একটা গরিব, একটা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত একটা শব্দ পেছনে আছে দীর্ঘ বছরের, হাজার হাজার বছরের ইতিহাস, হাজার হাজার বছরের সভ্যতা। এবং তার ফলে যেটা হচ্ছে যে স্বভাবতই যে নতুন ভারতের কথা বলা হচ্ছে এবং সেখানে সচেতনভাবেই ইন্ডিয়া শব্দটার বদলে ভারত শব্দের প্রয়োগ ঘটছে। এবং এই ভারত হচ্ছে এমন এক ভারত যার নিজের আত্মবিশ্বাস আছে এবং ভারতীয় আদর্শ, ভারতীয় ঝাঁচ, ভারতীয় প্রতিকল্প, ভারতীয় সলিউশন বা সমস্যার সমাধান প্রচার করতে আর কোনো রকম তাদের আহ বাধা নেই, বা নতুন ভারত এইভাবেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সুতরাং সাম্প্রতিক বিদেশ নীতিতে আমরা এগুলো প্রত্যেকটারই প্রতিফলন দেখতে পাই। এবং সাধারণভাবে আমি সেক্ষেত্রে বলবো যে যদিও মধ্যবাদ ভারতের মূল ছাঁচ, মূল কাঠামো, যার মধ্যে এই বিদেশ নীতিগুলো গৃহীত হচ্ছে, বিদেশ নীতিগুলোর প্রয়োগ হচ্ছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের অধীনে যে সমস্ত নীতি গৃহীত হয়েছে তার একটার সঙ্গে আরেকটার মিল সবসময় নাও থাকতে পারে। বিদেশ নীতিতে খানিকটা কন্টিনিউইটি থাকে, খানিকটা চেঞ্জ আসে, খানিকটা পরিবর্তন আসে, খানিকটা একই ধারা প্রবহমান থাকে, কিন্তু এই মধ্যবাদের আদর্শের বা মধ্যবাদের কাঠামোর বাইরে তা যায় না এবং কোন রকম সরকারের অধীনেই তা যায়নি। এবং সময়ের সাথে সাথে সাম্প্রতিক কালে বিষয়বস্তুর পরিবর্তন ঘটেছে, শৈলীর পরিবর্তন ঘটেছে, অন্তর্নিহিত যে নির্যাস ভারতের বিদেশ নীতির তারও পরিবর্তন ঘটেছে, কিন্তু সব মিলিয়ে এটা একটা মধ্যবাদী ক্রমাগত বিবর্তিত হয়ে চলেছে। এ প্রসঙ্গে শেষ যেটুকু আমার বলার তা হলো যে এই যে বিদেশ নীতি, এই বিদেশ নীতি কি সবসময় অন্যান্য দেশের কাছে সাদরে গৃহীত হবে? তার কারণ হচ্ছে যে আমরা যে ধরনের কথা বলি অবশ্যই অন্যান্য দেশের সঙ্গে আমাদের কোথাও কোথাও মতের বিরোধ হতেই পারে, মতের মিল হবেই যে সবসময় তা নয়। সুতরাং আহ কিছুটা সমালোচনা আমাদের এবারও এই নতুন বিদেশ নীতির ক্ষেত্রেও আমাদের কিন্তু আহ দেখতে হতে পারে বা সইতে হতে পারে। তার মধ্যে একটা প্রশ্ন আহ যেটা এখনই আলোচনা হতে শুরু হয়েছে, সেটা হচ্ছে ইজ ইন্ডিয়া নিউ চায়না? ভারত কি আবার নতুন একটা চীন হতে চলেছে? এবার যদি আমরা দেখি যে আহ বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক যদি আন্তর্জাতিক আহ যে ক্ষমতার দ্বন্দ্ব, লড়াই, সেই সব দিক থেকে বিচার করি, তাহলে খুব পরিষ্কার যে আহ চীন এবং চীনের সঙ্গে আমেরিকার শত্রুতা ভারতকে আমেরিকার কাছে টেনে এনেছে। এবং সেই জন্য এক সাম্প্রতিক বক্তব্যে জন মিয়ারশাইমারের বক্তব্য ছিল নেওয়া হয়, তাহলে ভারত আর আমেরিকা ততটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে নাও হতে পারে। এবং আরো একটা ব্যাপার আছে যে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আহ ভারত বা আমেরিকার মধ্যে বা অন্যান্য দেশের সঙ্গেও আমাদের নানান বিষয়ে মতবিরোধ হতে পারে। এবং সেক্ষেত্রে সবসময় অন্য একটি দেশ সতর্ক থাকবে যে ভারতের যে আর্থিক উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে যে সামরিক শক্তি বৃদ্ধি হচ্ছে এবং তার ফলে ভারত যে তার বিদেশ নীতিতে আরো অনেক বেশি অ্যাসার্টিভ, আরো পারে এবং সেই রকম বিদেশ নীতি বা
অর্থনীতির একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে আমরা আমাদের রুপি যে কারেন্সি রয়েছে, যে মুদ্রা রয়েছে, তাকে আমরা আরো বেশি আন্তর্জাতিকীকরণ করতে চাই। তার অর্থই হচ্ছে আবার ডলারাইজেশন, মানে ডলারের থেকে আমাদের অনেক ক্ষেত্রে অনেকগুলি ডিলে সরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা আবার আমেরিকার খুব একটা পছন্দের নয়। এবং ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হয়ে আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে আসেন এবং তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, সেরকম তিনি একটা শাসিয়ে রেখেছেন। সুতরাং আমরা যেটা বলতে পারি যে আগামী দিনগুলোয় অনেক রকম পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে, এবং তা নিয়ে পশ্চিমী দুনিয়া যে একত্রিত থাকবে তাও না হতে পারে। পশ্চিমী দুনিয়ার মধ্যে চির দেখা দিতে পারে। এবং আমরা চেষ্টা করছি যে ইউনাইটেড নেশনস এর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটা সংস্কার হওয়া দরকার, ভারতবর্ষের একটা স্থায়ী সদস্যপদ প্রাপ্তি প্রয়োজন, ইত্যাদি আমাদের যে সমস্ত এজেন্ডা, সেগুলো আমরা চালিয়ে যাব। এবং তার ফলে কোনোখান থেকে আমরা সমর্থন পাবো, কোনোখান থেকে পাবো না। তারও উপরে যে বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথ যাদের বলা হয়, যে আফ্রিকা বা অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশগুলি, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কিরকম দাঁড়াবে। কারণ ভারত সেই সব দেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করে তুলতে চায় আগামী দিনে। এবং যেটা চীন ইতিমধ্যে বিভিন্ন দেশের ঋণ দিয়ে যে প্রভাব বিস্তার করেছে, তার মধ্যে একটা হেজিমনি, একটা আধিপত্যের একটা উপাদান রয়ে গেছে। ভারতের ক্ষেত্রে কিন্তু নীতিটা একটু অন্যরকম। ভারত সেটাকে ডেভেলপমেন্ট পার্টনারশিপ বলে, সেটা হচ্ছে উন্নয়নের অংশীদারিত্ব বিভিন্ন দেশের সঙ্গে, যেখানে ভারতবর্ষের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা নেই, কিন্তু স্বভাবতই অন্যান্য দেশের সঙ্গে একটা সুস্থ সুন্দর সম্পর্ক গড়ে তোলার একটা চেষ্টা আছে। সুতরাং ভারতের বিদেশ নীতির যে সাম্প্রতিক ধারা, সেটা আমরা দেখব তার বিষয়বস্তু, তার শৈলী, তার নির্যাস এবং অন্যান্য যে সমস্ত অভীষ্ট লক্ষ্য, এ সমস্ত কিছু মিলিয়েই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত হতে থাকবে আগামী দিনে আমাদের যে ধরনের রেসপন্স দুনিয়া থেকে আসবে, তার সঙ্গে খাপ খাইয়ে তার উপযুক্ত আমাদের প্রত্যুত্তর দিতে হবে। সুতরাং বিদেশ নীতি মোটামুটি ভাবে পাল্টাতে থাকবে, কিন্তু তবুও তার মধ্যে একটা কথা বলার, যে সেই বিদেশ নীতি কিন্তু এখনো পর্যন্ত এবং সম্ভবত আগামী দিনেও মধ্যবাদের যে কাঠামো গড়ে উঠেছে, সেই মধ্যবাদের কাঠামোর বাইরে যাবে না। সুতরাং এই ক্রিয়ামূলক মধ্যবাদী হচ্ছে ভারতের বিদেশ নীতির মূল কথা, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ে সাম্প্রতিক প্রবণতাগুলি যেগুলি উল্লেখ করলাম, সেগুলি তার সঙ্গে সঙ্গে খাপ খেয়ে যায়। যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন এই আলোচনায়, তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। প্রশ্নগুলো একটু মুখে বললে ভালো হয়। স্যার, বাপ্পা মাহান্ত প্রশ্ন করেছে, ন্যাম পলিসি ইন্ডিয়াকে মেজর পাওয়ার হওয়ার পথে কি বাধ্য হিসাবে দেখা দিচ্ছে? আগামী দিনে ইন্ডিয়াকে সুপার পাওয়ার হওয়ার জন্য কোন কোন পলিসি অ্যাপ্রোচেস ইনিশিয়েটিভ গুলো চেঞ্জ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা সুপার পাওয়ার হব, তার মূল যে বেনিফিট বা লাভ সেটা কি? আমরা সুপার পাওয়ার যদি হতে চাই, তার মানে আমাদের আধিপত্য বিস্তার করতে হবে, এবং আমরা অন্যান্য দেশকে দাবিয়ে তবেই সুপার পাওয়ার হতে পারি। এক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে এইরকম, যে আমাদের একটা শক্তিশালী রাষ্ট্র যদি আমরা হই, এবং আমাদের যদি যথেষ্ট অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, এবং আমাদের যদি সামরিক শক্তি এমনটা হয় যে আমরা আমাদের ভূখণ্ডকে রক্ষা করতে পারি, কারণ আমাদের অন্য কোনো দেশকে আক্রমণ করার কোনো রকম
ইচ্ছে আমাদের নেই বা আমরা আজ অব্দি দেখাইনি। এবং আমরা যদি আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের পক্ষে যা লাভজনক এইরকম কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারি, এবং এই ক্ষমতাটুকু থাকলেই আমাদের চলবে। সুপার পাওয়ার যেভাবে দেখা হয়, যেমন আমেরিকা বা ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন, এদের যদি সুপার পাওয়ার হিসেবে দেখা হয় এবং চায়নার যদি প্রচেষ্টা দেখা যায় সুপার পাওয়ার হতে, এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব এই সুপার পাওয়ার হওয়ার অর্থই হচ্ছে, বা হওয়ার চেষ্টা করার অর্থই হচ্ছে কিছু না কিছু কোনো না কোনো দেশের উপর আধিপত্য চাপিয়ে দেওয়ার পরই কিন্তু সুপার পাওয়ার ধরনের একটা অবস্থান তৈরি হয়। সুতরাং আমরা যে সুপার পাওয়ার হতে চাইছি সেটা সেটা কতখানি সত্যি সেটা সেটা কিন্তু আমার কোনো স্পষ্ট ধারণা নেই। আমরা যেটা হতে চাইছি সেটা হচ্ছে আমরা দুনিয়ার মধ্যে একটা রেসপন্সিবল, একটা দায়িত্বশীল, শক্তিশালী দেশ, যার অর্থনৈতিক সমৃদ্ধি আছে এবং যেটা অন্যান্য দেশে ভালোর জন্য কাজ করতে পারে। আমাদের কিন্তু এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, এবং আমরা আরেকটা আমেরিকা, আরেকটা চীন আমরা হতে চাই না। আমরা যেটা হতে চাই সেটা হচ্ছে ভারত, এবং সেই ভারত কিন্তু একটা দায়িত্বশীল দেশ, এবং সেই ভারত কখনোই অন্য দেশের ক্ষতি বা অসুবিধা চায় না, এবং আমরা যুদ্ধ বিগ্রহও চাই না। আমরা চাই আমরা একটা শক্তিশালী দেশ হব, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং আন্তর্জাতিক রাজনীতি যাতে সঠিক পথে চলে সেই হিসেবে তাকে প্রভাবিত করার চেষ্টা করব। কাজে যে ধরনের নীতি নির্ধারিত হয়েছে এখন পর্যন্ত আমরা সেই পথেই এগোচ্ছি, এবং ভবিষ্যতে বলবে আমরা কতটা সাফল্য পেলাম, কতটা পেলাম না। পরবর্তী প্রশ্ন, করোনা পরবর্তী সময়ে ভারতের বিদেশ নীতি কি দক্ষিণ এশিয়ার চীনের প্রভাবকে প্রতিহত করতে সাবলীল হচ্ছে? প্রশ্নটা হলো এই যে, আমি আগে বললাম দুটো দেশের মধ্যে সম্পর্ক কিন্তু সব সময় শুধুমাত্র কোনো একটা দেশের উপর নির্ভর করবে তা নয়। বিভিন্ন দেশের সরকার পাল্টায়, সরকারের নিজস্ব নীতি থাকে, তারা এক এক সময়ে এক এক নীতি গ্রহণ করে। ধরা যাক দক্ষিণ এশিয়ায় ভারতের সঙ্গে তার যে অন্যান্য দেশগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্ক কখনো কোনো কোনো ক্ষেত্রে কারো কারো সঙ্গে ভালো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দুপক্ষের মধ্যেই বিরোধ দেখা গেছে। এবং এই যে বিরোধ দেখা গেছে, পাকিস্তানকে আমি ছেড়েই দিলাম, বাকি অন্যান্য যে সমস্ত ছোটখাটো দেশ রয়েছে, তাতে চায়না চিরন্তন ভাবে তার প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে, এবং চায়নার যে সমস্ত আর্থিক সাহায্য এই সমস্ত দেশে চায়না দিয়েছে, তার ফলে চায়নার একটা প্রভাব বিস্তার এদেশে ঘটেছে, এই সমস্ত দেশে, তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো আমরা সেটাকে কিভাবে কাউন্টার করতে পারি। তার দু রকম দিক থাকে। এক হচ্ছে চীন যে পথে এগিয়েছে আমরাও সে পথে এগোতে পারি, এবং আমরাও বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য ইত্যাদি দিতে পারি। এবং এক্ষেত্রে আমরা বলবো আমরা তো চীনের মতো অর্থ সাহায্য ওভাবে করি না, এক আমাদের অতটা অর্থ নেই, দ্বিতীয়ত আমাদের কিন্তু যে ধরনের সাহায্য আমরা অন্যান্য দেশের সঙ্গে দিয়ে থাকি, যেমন শ্রীলঙ্কা চীনের থেকে ঋণ নিয়ে তাদের অর্থনীতির এমন একটা অবস্থা হয়েছিল যে সেখানে দেশের মধ্যে জনবিক্ষোভ দেখা দেয়, এবং তারপরে ভারতই তাকে উদ্ধার করে বলা চলে। তো এইরকম পরিস্থিতিতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছি, এবং এই সমস্ত দেশ বিভিন্ন সময়ে কিন্তু তারাও সবসময় যে ভারতের প্রতি তারা ঋণী থাকবে এবং সবসময় ভারতের সমস্ত স্বার্থের দিকে তাদের নজর থাকবে তা নয়। যেমন বাংলাদেশে ইন্ডিয়ান গুডস, পণ্য বর্জনের একটা প্রচেষ্টা কিছুদিন চলেছে। মালদ্বীপসে তো ইন্ডিয়া আউট প্রোগ্রামই হয়েছে, এবং প্রেসিডেন্ট মুইজ্জু চীনপন্থী, এ তো খুব পরিষ্কার। সুতরাং এর অর্থ এই নয় যে ভারত
আহ এই সমস্ত দেশে চীনের প্রভাব প্রতিহত করতে সক্ষম হচ্ছে কি হচ্ছে না, কারণ এইসব দেশের নিজস্ব নীতি আছে এবং চীনের প্রভাব মুক্ত করার জন্য এইসব দেশকে প্রচুর পরিমাণে সাহায্য, ঢালাও সাহায্য এবং আগ বাড়িয়ে অনেকটাই আহ এগিয়ে গিয়ে তাদের আহ তারা যেমনই ব্যবহার করুক না কেন তাদের সঙ্গে অতি সুন্দর সম্পর্ক রাখার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, সেটাও ঠিক নয়। আমরা আমাদের মতো নিরাপত্তা এবং আমাদের অর্থনৈতিক যে সুরক্ষা, তার জন্য আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি এবং এরকম একটা চড়াই উতরাই থাকবে, আগামী দিনেও থাকবে এবং এই প্রতিযোগিতা চলবেও। এবং যদি কোনো একটা সময় চীন ভারত দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে পৌঁছয় যে এই সমস্ত ছোট ছোট দেশগুলোকে কোনো একটা পক্ষ নিতে হয়, তখন বোঝা যাবে যে কারা আমাদের পক্ষে আছে, কারা চীনের পক্ষে। এবং এই প্রতিযোগিতা চট করে শেষ হবে বলে আমার মনে হয় না, এই প্রতিযোগিতা চলতে থাকবে। স্যার, পরবর্তী প্রশ্ন, বর্তমান সময়ে ভারতের সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক কেমন? অর্থনৈতিক সম্পর্ক কেমন, এটা তো খুব একটা মানে জেনারেল প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে এই যে ভারতের যে বাজার, ভারতের যে অর্থনৈতিক সামর্থ্য, ভারতের যে ইকোনমির যা সাইজ, এ সবই ছোট ছোট যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের তাদের সঙ্গে কোনো তুলনাই হয় না। এবং অন্যান্য পাকিস্তান যেমন বেহাল অবস্থা, এবং পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো রকম বাণিজ্য ইত্যাদি কিছু নেই। পাকিস্তান এখন চাইছে বাণিজ্য করতে, যা খবর পাওয়া যায়। ভারতের সেদিকে খুব একটা যে ইচ্ছে আছে তাও নয়। এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের যে বাণিজ্য, সে বাণিজ্য খুব আহামরি গোছের তো কিছু নয়, কারণ আমাদের মূল বাণিজ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গেও নয়। অবশ্যই তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে আমাদের, এবং আমরা বিভিন্ন রপ্তানি করি, কিছু কিছু জিনিস আমদানিও করি। কিন্তু সবসময় এরকম একটা ভয়ের ব্যাপার আছে যে যদি একদম মুক্ত বাণিজ্য করা যায় এই সমস্ত দেশগুলোর সঙ্গে, তাহলে পরে ভারতের বাজার এই সমস্ত দেশের বাজারগুলোর উপর যাকে বলে প্রাধান্য বিস্তার করবে, এবং সেগুলো এই সমস্ত দেশের পক্ষে ঠিক কতটা তাদের নিজস্ব অর্থনৈতিক লাভ ঘটবে, তাদের নিজস্ব শিল্প ইত্যাদির কতটা প্রসার ঘটবে, এই টাকার ব্যাপার রয়েছে। অন্যান্য দেশগুলোর যদি তারা অর্থনৈতিক উন্নতি তারা আর কি করে, অর্থনৈতিক ভাবে উন্নত হয়ে যায়। বাংলাদেশ বেশ খানিকটা অর্থনৈতিক উন্নতি করেও ছিল এর মধ্যে। এবার ব্যাপার হচ্ছে যে সেই হিসেবে বিভিন্ন প্রোডাক্টস, বিভিন্ন উৎপাদনের বিভিন্ন যে সমস্ত আদান প্রদান যেগুলো হয়, সে সমস্তগুলো আমরা স্বাভাবিকভাবে বাণিজ্য তার নিজের পথে চলবে। কাজে অর্থনৈতিক সম্পর্ক যে খুব খারাপ তা নয়, কিন্তু সেই অর্থনৈতিক সম্পর্ককে বাড়িয়ে তোলার আরো অনেক স্কোপ রয়েছে, পরিসর রয়েছে। এবং লোকাল এরিয়ায় যেরকম ভারত এবং মায়ানমার অথবা ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্ডার হাট তৈরি হয়েছে স্মাগলিং রুখতে এবং মানে চোরাচালান রুখতে, এবং সেখানে লোকাল প্রডিউস, সেই সমস্ত অঞ্চলে যা তৈরি হয়, যা উৎপন্ন হয়, তার লোকাল বা স্থানীয় বাজারে বিক্রির একটা ব্যবস্থা হয়েছে। নানা রকম অর্থনৈতিক সম্পর্ক তো আছেই, এবং বিভিন্ন দেশকে বিভিন্ন সময় আমরা লাইন অফ ক্রেডিট বা ঋণ দিয়েছি। সুতরাং অর্থনৈতিক সম্পর্ক বোটের উপর সাধারণভাবে আমরা বলতে পারি ঠিকঠাক, কিন্তু সেই অর্থনৈতিক সম্পর্ক যে দুর্দান্ত দারুণ, এরকম কোনো অর্থনৈতিক সম্পর্ক আমাদের মধ্যে নেই। এবং সেই সম্পর্ক বাড়িয়ে তোলার অনেক অনেক বলা চলে স্কোপ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে দুটি দেশকেই তো, ভারতকেও যেমন সেরকম অন্যান্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। কারণ একটা কথা সবসময় বলা হয়, ভারত যেন একটা মানে একটা হাব এবং বাকি দেশগুলো স্পোকের মতো। ভারতের বাজারটাই মধ্যে কেন্দ্রে, এবং বাকি দেশগুলো তার সঙ্গে যদি ইন্টিগ্রেট করে যায়, তাহলে বাকি দেশগুলোর অর্থনীতির যথেষ্ট উন্নতি হবে, ভারতের যেরকম অর্থনৈতিক উন্নতি ঘটছে। কিন্তু সেটা সম্ভবপর কিনা, সেটা করবে কিনা অন্যান্য দেশ, সেটা তাদের বিচার্য বিষয়।
থ্যাংক ইউ স্যার। স্যার পরবর্তী প্রশ্ন মেধা চক্রবর্তী করেছেন। স্যার, ইন্ডিয়া হ্যাজ lately been behaving like a great power, but as Professor Mesri says, a great power possesses nuclear deterrent, offensive military power, and the power to weaken the dominant power. When it comes to the last two determinant, India falls short of becoming a great power. Besides, it does not have mobilizable wealth. That is, it cannot spend the wealth on defense, as it does not have the industries and technology to produce effective military power. In such a scenario, how much of this? তার মানে ভারত বৃহৎ শক্তি হতে পারবে কিনা, এই তো প্রশ্ন। ভারতের অনেক ক্ষেত্রে আচ্ছা। সমস্যা রয়েছে, এবং যেটা এতদিন আমাদের যে বিদেশ নীতি বা আমাদের যে অভ্যন্তরীণ নীতি চলে আসছিল, সেই অভ্যন্তরীণ নীতিতে আমরা কিন্তু অনেকটাই নজর দিয়েছিলাম কতগুলো নৈতিক অবস্থানের উপরে। এবং যেহেতু আমরা সাধারণভাবে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছিলাম, সেহেতু বিশ্বে অন্যান্য দেশগুলো তারা যে ধরনের মতামত, যে ধরনের তাদের ধ্যান ধারণা, যে ধরনের তাদের বিশ্ব রাজনীতি সম্পর্কে পারসেপশন, যে সবসময় আধিপত্য, সবসময় বৃহৎ শক্তিগুলো তাদের মধ্যে লড়াই অথবা তাদের মধ্যে ব্যালেন্স বা ক্ষমতার সাম্য, এবং এই ক্ষমতার সাম্য সম্ভবপর হয় পারমাণবিক ডেটারেন্স বা এই নিবৃত্তকরণের নীতি দিয়ে। এই সমস্ত গুলোই কিন্তু পশ্চিমী কাঠামোর আদলে তৈরি, এবং আমরা স্বাভাবিকভাবেই আমাদের নিজস্ব যে রাজনৈতিক ধ্যান ধারণা, নিজস্ব যে রাজনৈতিক মতাদর্শ, সেটা পুরোপুরি পশ্চিমী যে ধ্যান ধারণাগুলো তার সঙ্গে খাপ খায় না। এবং এর আগেও আমি বলেছি যে গ্রেট পাওয়ার বা বৃহৎ শক্তি বলতে সাধারণভাবে পশ্চিমী ধ্যান ধারণায় যা বোঝায় সেটা একটা আধিপত্যবাদের নামান্তর, যেটা ভারতের বিদেশ নীতির মধ্যে খুব একটা কিছু নেই। এবং আরেকটা যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ভারতের প্রযুক্তি নেই বা ভারতের অর্থ নেই, যার জন্য অস্ত্র তৈরি করতে ভারত পারছে না। এটা কিন্তু একটা কথা যে 870টার মতো অস্ত্রের পার্টস বা অস্ত্রের যে প্রয়োজন জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টস ইত্যাদি ইম্পোর্ট করা হচ্ছিল আগে থেকে, তার উপর প্রহিবিশন এসে গেছে, তার উপর ব্যান এসে গেছে, এবং একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা হচ্ছে যেখানে ভারত নিজেই ডিজাইন করছে, ডেভেলপ করছে এবং অস্ত্র বিক্রি করছে অন্যান্য দেশকে। এই সদ্যই ফিলিপিন্সকে ব্রাহ্মস মিসাইল দেওয়া হয়েছে, এবং ভারত একটা অস্ত্র বিক্রির বাজারও খুলে ফেলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যতটা সম্ভব আমরা আমাদের অস্ত্র ভান্ডার বাড়িয়ে তুলছি। আমরা বিভিন্ন ধরনের নিরাপত্তার সরঞ্জাম তো আমরা কিনছি, এবং ভারত হচ্ছে মোটামুটি ভাবে বিশ্বে 4 নম্বর এখন অস্ত্রের ডিফেন্স বাজেটের ক্ষেত্রে, যদি আমরা বলি এই সমস্ত ব্যয় ট্যায় করার ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে। সুতরাং এমন নয় যে ভারতের হাতে কোনো অস্ত্র নেই এবং ভারত একটা দুর্বল দেশ। এবং এটাও সবসময় খেয়াল রাখতে হবে যে মিন বিন কাউন্টিং যেটাকে বলা হয়, যে কারো হাতে আর্গুমেন্ট হচ্ছে যে কারো হাতে 100 অস্ত্র আছে, কারো হাতে 1000 অস্ত্র আছে, সুতরাং যার হাতে 1000 অস্ত্র আছে যে কোনো রকম যুদ্ধ হলেই সে যার হাতে 100 অস্ত্র আছে তাকে হারিয়ে দিতে পারবে। তা হয় না। তার কারণ যুদ্ধ যখন হয় তখন সমস্ত সম্পদ কোনো একটা দেশের অন্য কোনো একটা দেশের সমস্ত সম্পদের বিরুদ্ধে ব্যবহার হয় না। এটা কোনো একটা অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলে একটা ওভারওয়েলমিং সুপিরিয়রিটি যে তৈরি করতে পারে, একটা মোটামুটি ভাবে সেই অঞ্চলটায় যখন একটা বলা চলে একটা সুপিরিয়রিটি অর্থে যে আরো বেশি ক্ষমতার প্রয়োগ যে করতে পারে, যার মিলিটারি ইম্প্যাক্ট বা প্রভাবটা বেশি ঘটে। এগুলো অনেক রকম বিষয় আছে যেগুলো দিয়ে একটা যুদ্ধের একটা সামরিক শক্তির একটা পর্যালোচনা করা যায়। সুতরাং এক কথায় এরকম বলে দেওয়া যায়, আমাদের অর্থ নেই, আমাদের প্রযুক্তি নেই, আমাদের গ্রেট পাওয়ার আমরা হব কি করে।
গ্রেট পাওয়ারের অর্থ কিন্তু সবসময় এই নয় যে প্রচুর অস্ত্র থাকতে হবে। কম্প্রিহেন্সিভ ন্যাশনাল স্ট্রেংথ বলে একটা কথা বলা হয়, যে আমেরিকার হাতে অস্ত্রও আছে, আমেরিকার অর্থও আছে, আমেরিকার গ্লোবাল রিচ বা বিশ্বের নানান জায়গায় পৌঁছানোর ক্ষমতাও অনেক বেশি। সেই জন্যই আমেরিকা হচ্ছে গ্লোবাল পুলিশ না। আমেরিকা অনেক কিছু করতে পারে যা অন্যান্য দেশ করতে পারে না। রাশিয়ার হাতে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ার অস্ত্র টস্ত্র কিছু কম নেই, কিন্তু অস্ত্র প্রযুক্তি থাকলেই যে তার সবসময় সুষ্ঠু প্রয়োগ করে যুদ্ধে জয়লাভ করা সম্ভব বা যা চাইছি তা করা সম্ভব তা হয়ে ওঠে না। ইউক্রেনের যুদ্ধ এতদিন ধরে চলছে, তার কোনো ফলাফল নেই। আবার অনেক দেশ আছে যারা আর্থিক বলে বলিয়ান, যাদের অস্ত্রশস্ত্র নেই, তাদের অর্থ থাকতে পারে কিন্তু তাদের সেই ধরনের ক্ষমতা নেই। কাজেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সামরিক এবং আর্থিক ক্ষমতার মধ্যে একটা সামঞ্জস্য, এবং এমন একটা ক্ষমতা যে ক্ষমতা ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং এর ফলে সব অর্থনৈতিক সমৃদ্ধিও তার সঙ্গে সঙ্গে ঘটে, এবং ক্রমান্বয়ে এমন একটা দেশের উৎপত্তি হয় যে দেশটা প্রভাবশালী দেশ। এজন্য আমরা আমেরিকা যে অর্থে গ্রেট পাওয়ার বা রাশিয়া যে অর্থে গ্রেট পাওয়ার, এইভাবে যে ভাবনাটা ছিল সেই ভাবনাটা কিন্তু ভারতীয় ভাবনার মধ্যে নেই। স্যার, একটা শেষ প্রশ্ন বাপ্পা মাহান্ত করেছে। চাইনিজ ডোমিনিয়ন্স সাউথ এশিয়াতে কমাতে হলে এবং চায়নার অ্যাগ্রেসিভ পলিসিকে নিয়ন্ত্রণ করার জন্য ইন্ডিয়াকে কি কি ইনিশিয়েটিভ নেওয়া একান্তই প্রয়োজন? আমরা তো এই প্রশ্নের আলোচনা করলাম। এই যে পুরো বক্তব্যটা ছিল মধ্যবাদ, সেখানটায় আমরা বলছি যে যেমন ব্রিক্স, যেমন এসসিও এবং ব্রিক্স এর ব্যাংক তৈরি হয়েছে, যাতে চীনও আছে ভারতও আছে, যেমন এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক রয়েছে AIIB, চীনও আছে ভারতও আছে, তারা একসাথে অনেক ক্ষেত্রে কাজ করে। কিন্তু এই যে রেশারেশি দক্ষিণ ভারতে যেটা দক্ষিণ এশিয়া যেটা চলছে, ভারত সেখানে এই মুহূর্তেই আমি বললাম যে ভারতের নিজস্ব কতগুলো নীতি আছে। ভারত এই সমস্ত দেশগুলোর সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে চায়, কিন্তু ভারতের একার পক্ষে এই সম্পর্ক গড়ে তোলা সম্ভবপর না যতক্ষণ না অপর পক্ষ সেই অনুপাতে এগিয়ে আসে। কারণ অপরপক্ষের যদি এরকম ধারণা হয় যে তাদের সুরক্ষা, তাদের সমৃদ্ধি সবটাই চীন নির্ভর এবং চীন তাদের বেশি কিছু দিতে পারে ভারতের থেকে, তো স্বভাবতই তারা চীনের দিকে ঝুঁকবে। এবং সেটাকে কম করার জন্য, এবং এটা একটা বলা চলে এক ধরনের নীতি, যে সেই চীনের দিকে যখন ঝুঁকছে তখন চীনের দিকে তারা যাতে না ঝোঁকে তার জন্য ভারতের এগিয়ে এসে তাদের আবার নানা রকম সুযোগ সুবিধা দেওয়া। তার অর্থটা হলো এই যে তারা এইভাবেই চীন এবং ভারতকে পরস্পরের বিরুদ্ধে খেলিয়ে তাদের নিজের স্বার্থসিদ্ধি করতে পারে। সুতরাং এই প্রতিযোগিতা যেটা চলছে সেটা চলবে। ভারত একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক চায় অন্যান্য দেশগুলোর সঙ্গে, কিন্তু সেই সুস্থ স্বাভাবিক সম্পর্কটা নির্ভর করবে অন্যান্য দেশগুলোর সহযোগিতার উপর, শুধুমাত্র ভারতের উপর এক পক্ষের উপর নয়। সুতরাং যেটা আজকের দুনিয়ায় যে পরিস্থিতি, এর অর্থ এই নয় যে চীনের সঙ্গে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া বা চীনের সঙ্গে একটা সংঘর্ষে চলে যাওয়া, সেরকম তো কোনো পরিস্থিতি ঘটছে না। চীন যদি সে ধরনের সংঘর্ষ করে অবশ্যই আমরা আমাদের সীমানা সুরক্ষিত রাখবো, এবং সেক্ষেত্রে চীনের সঙ্গে সংঘর্ষ যদি হয় তাহলে হবে, আগে হয়েছে, গালওয়ানে হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কিন্তু একই সঙ্গে যেটা আমরা বলছিলাম যে অর্থনৈতিক গতিপথ এবং নিরাপত্তার গতিপথ এই দুটো ভাগাভাগি করা হয়, এবং কাজেই অর্থনৈতিক যে সমস্ত ব্যবস্থা আমরা নিই তা যদি আমাদের পক্ষে লাভজনক হয় আমরা নেব, সামরিক ব্যবস্থা যদি লাভজনক হয় আমরা নেব। এবং ধরা যাক একটা উদাহরণ দিই, যেমন মালদ্বীপস যদি এখন চীনপন্থী হয়ে ওঠে এবং মালদ্বীপসের চীনে জাহাজ যদি আসতে থাকে, সুতরাং লাক্ষাদ্বীপে আমাদের INS জটায়ু
নতুন নেভাল স্টেশন গড়ে উঠছে। আমরা আমাদের প্রতিরক্ষার ব্যবস্থা, অর্থনীতির ব্যবস্থা তো আমরা নেবই, কিন্তু সবসময়ই আমাদের যে দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে চীনের যে প্রভাব বিস্তার, সেই প্রভাব বিস্তার কমানোর জন্য সবসময় উদগ্রীব হয়ে থাকতে হবে, তার কোনো অর্থ নেই। এবং এই যে দেশগুলো তারা যদি নিজেরা সেটা বোঝে তাহলেই মঙ্গল। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে ভারত ট্রান্স রিজিওনাল, ভারতের সমস্ত কিছু তার যে বিদেশ নীতি সেটা শুধুমাত্র এই দক্ষিণ এশীয় দেশগুলো এবং তাদের মৈত্রী সম্পর্কের উপর নির্ভরশীল নয়। ভারত এই রিজিয়নের চাইতে অনেক বেশি বড় তার প্রভাব। এবং আগামী দিনে আমরা দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের লুক ইস্ট পলিসি, কানেক্ট সেন্ট্রাল এশিয়া পলিসি, মিডল ইস্টের সাথে ভারতের সম্পর্ক, I2U2 এগ্রিমেন্ট, ওইদিকে বিমস্টেক অনেক বেশি ছড়ানো। সুতরাং দক্ষিণ এশিয়া নিয়ে শুধুমাত্র চিন্তা না করলেও চলবে। ভারত নিজের সুরক্ষা, ভারত নিজের অর্থনৈতিক স্বার্থ ভারত বজায় রাখতে সক্ষম, এবং অন্যান্য দেশের সঙ্গে আমরা সহজ সম্পর্ক, সুস্থ সম্পর্ক তৈরি করতে চাই, এবং সেটা তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য যে তারাও যদি চায় তাহলে পরে দু দেশের মধ্যে সুস্থ সম্পর্ক তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের আলোচনাটি খুব সুন্দর হয়েছে। প্রথমে দুঃখিত, আমার এখানে একটু নয়েজ আর কি শোনা যাচ্ছে, তো তার জন্য আমি দুঃখিত। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধরে আজকের আলোচনা শুনলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনাটি বিষয়টি খুব সুন্দর ছিল। তো স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার। থ্যাংক ইউ স্যার।